নমস্কার বন্ধুরা, জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, মাংস খাওয়া কি পাপ না পুণ্য, এই সম্বন্ধে আজ আমি একটি কাহিনী শোনাতে চলেছি। যদি আপনি এই কাহিনী শুনছেন তো খুবই মন দিয়ে শুনুন, না হলে আপনাকে পাপ লাগতে পারে। কেননা এটা গরুর পুরাণের কাহিনী। এই কাহিনীটি পুরো শুনুন আর আপনার জ্ঞান বাড়ান। এই কাহিনীটি সেই দিনের যখন ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থায় ছিলেন। একবার যখন শ্রীকৃষ্ণ বাল্যকালে একটি গাছের নিচে বাঁশি বাজাচ্ছিলেন, সেই সময় একটি হরিণ দৌড়ে এসে শ্রীকৃষ্ণের পেছনে লুকিয়ে পড়ে। এই হরিণটি খুব ভয়ে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে, তুমি কেন লুকাচ্ছ? হরিণের পেছন করতে করতে একটি শিকারী সেখানে এসে পৌঁছায় আর শ্রীকৃষ্ণকে বলেন, এটা আমার শিকার, এটা আমাকে দিয়ে দিন, এর উপর আমার অধিকার। তখন শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক জীবের উপর অধিকার কেবল তার নিজের থাকে, অন্য কারো নয়। তখন ওই শিকারী রেগে গিয়ে বলেন, এটা আমার শিকার, এটাকে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলেন, কোনো জীবকে মেরে তার মাংস খাওয়া পাপের শ্রেণীতে পড়ে। তুমি কি পাপের ভাগী হতে চাও? মাংস আহার পুণ্য না পাপ, তুমি কি ধর্ম জানো না? তখন ওই শিকারী বলেন, আমি আপনার মতো শিক্ষিত নই, আমি কেবল জানি কোনো জীবকে মেরে খেলে এতে কোনো ক্ষতি নেই। মাংস আহার করলে এক তো ওই জীবকে জীব থেকে মুক্ত করা হয়, তবে কেন মাংস খেতে বারণ করা হয়? মাংসাহার হতে কেন বলা হয় না? আমি তো এই জীবকে মেরে তাকে নিচু জনি থেকে মুক্ত করে পুণ্যই কামাচ্ছি, কিন্তু আমাকে থামানো হচ্ছে কেন? আমাকে তো উৎসাহী করা উচিত। যতদূর আমি শুনেছি, জীব হত্যা শাস্ত্রেও বলা হয়েছে। রাজা মহারাজারা শিকার করতেন। এই সব উদাহরণ দিয়ে শিকারী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, তবে কেন মাংসাহার পাপ, আর এটি কেন পাপের শ্রেণীতে পড়ে? শ্রীকৃষ্ণ বুঝলেন এর বুদ্ধি মাংস খেয়ে খেয়ে তামসিক হয়ে গেছে আর সে চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তখন শ্রীকৃষ্ণ বলেন, এই বিষয়ে আমি প্রথমেই কোনো রায় দেব না। আমি তোমাকে একটি কাহিনী বলছি, যেটি শোনার পর তুমিই বলবে মাংস খাওয়া পাপ কি পুণ্য, আর তুমি মাংস খাবে কি খাবে না। শিকারী ভাবে, এতে তো আমার কোনো দোষ নেই, এই কথাটি আমি শুনি, এতে আমার মনোরঞ্জন হয়ে যাবে আর শেষে হরিণের মাংসও পেয়ে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কাহিনী শুরু করেন। একবার মগধ রাজ্যে খাদ্য সংকট আসে, অন্নের উৎপাদন কম হয়ে যায়। রাজা ভাবেন, এই সমস্যা যদি শীঘ্রই সমাধান না করা হয় তবে সংরক্ষিত খাবারও শেষ হয়ে যাবে, আরো সংকট বেড়ে যাবে। তখন সম্রাট তার রাজসভায় জিজ্ঞাসা করলেন, রাজ্যের অন্ন সংকট বাঁচাতে সবচেয়ে সস্তা খাবার কোনটি? মন্ত্রীগণ চিন্তায় পড়ে যায়। চাল, ডাল, আলু ইত্যাদি উৎপাদন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সেগুলি তখনই আমরা পাই যখন প্রকৃতি ভালো থাকে, এর থেকে তো কিছু সস্তা হবেই না। তখন এক মন্ত্রী, যার শিকার করার খুব শখ, সে ভাবে এটাই উত্তম সময়, এখনই শিকার করার অনুমতি নিয়ে নেওয়া যাক। তিনি রাজাকে বলেন, সবচেয়ে সস্তা পদার্থ হলো মাংস, এর জন্য অর্থের খরচও হবে না, উপরন্তু পুষ্টিকর খাদ্য। উপস্থিত রাজসভার সকলেই এই কথা সমর্থন করেন, কিন্তু রাজার প্রধানমন্ত্রী এখনো চুপ ছিলেন। রাজা জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী, আপনি চুপ কেন? আপনি কিছু বলছেন না? প্রধানমন্ত্রী বলেন, আমি এটা মানি না যে মাংস সবচেয়ে সস্তা খাবার, এটি আপনার কাছে আমি প্রমাণ করব। প্রধানমন্ত্রী সেই রাতেই যে মাংসাহার করার প্রস্তাব দিয়েছিলেন তার বাড়িতে যান। সেই সামন্ত এত রাতে তার বাড়িতে প্রধানমন্ত্রী আসতে দেখে ভয় পেয়ে যান। সে ভাবলো কিছু অনিষ্ট হয়েছে নিশ্চয়ই। প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যায় রাজার খুব শরীর খারাপ হয়। রাজবৈদ্য বলেছে কোনো শক্তিশালী ব্যক্তির 2 টুকরো মাংস পেলে রাজার শরীর ঠিক হয়ে যাবে। আপনি মহারাজের খুবই বিশ্বাসযোগ্য, তাই মহারাজের জন্য যোগ্য ব্যক্তি আপনি। তার জন্য আপনি যা মূল্য নিতে চান নিতে পারেন। আপনার 2 টুকরো মাংস নিলে আমি আপনাকে 1 লাখ স্বর্ণ মুদ্রা দিতে রাজি। একটি
একটি বড় মহলও আপনি চেয়ে নিতে পারেন। শুধু আপনার মতামত জানান, আমি তরোয়াল দিয়ে তোমার হৃদয়কে চিরে 2 টুকরো মাংস নিয়ে নেব। এটা শুনে সামন্তর মুখ ফিকা হয়ে গেল। সে ভাবল, যদি জীবনই না থাকে তাহলে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে কি হবে। সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসে। এই 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে সে প্রধানমন্ত্রীর চরণ ধরে কাঁদতে থাকেন আর বলেন, প্রধানমন্ত্রী, আপনার 1,00,000 স্বর্ণ মুদ্রার সঙ্গে আমার 1,00,000 স্বর্ণ মুদ্রা যোগ করে দিচ্ছি। আপনি অন্য কারো মন্ত্রীর হৃদয় থেকে মাংস নিয়ে রাজার কাছে যান আর আমাকে ছেড়ে দিন, আর এটা কেউ না জানতে পারে। আমি আপনার কাছে মিনতি করছি। প্রধানমন্ত্রী সবকিছু জানতো। তিনি তাকে আরো কিছুটা মানসিক পীড়া দিতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সামন্ত, তুমি শরীরে খুবই বলশালী এবং তোমার শরীর রাজার সঙ্গে মিল আছে, তাই রাজবৈদ্য তোমারই নাম নিয়েছেন। তোমার মাংসের দ্বারা রাজা ভালোভাবে জীবন কাটাতে পারবে। তাছাড়াও আপনি যদি বলেন আপনাকে প্রধানমন্ত্রীর পদ দিতে আমি রাজি, আর আমি সারা জীবন আপনার প্রজা হয়ে থাকব। শুধু প্রজাদের কাছ থেকে তাদের রাজাকে ছিনিয়ে নেবেন না। তখন সামন্ত নিজের বস্ত্র পরে এবং জুতো পরে নেন। যখনই সে সেখান থেকে পালাতে যাচ্ছিল, তখন সামন্ত ওই প্রধানমন্ত্রীর পায়ে পড়ে যান আর বলেন, যখন ওই জীবনই থাকবে না, তখন আমি রাজা বা প্রধানমন্ত্রী হয়ে কি করব? আপনি চান তো আমার সবকিছু নিয়ে নেন, কিন্তু আমার প্রাণ নেবেন না। আপনি আমার ভবন ও সমস্ত অর্থ নিয়ে নিন, রাত্রে আমি রাজ্য ছেড়ে চলে যাব। এটা বলেই সে তার ঘোড়ার দিকে যায়। তখন প্রধানমন্ত্রী বলেন, তুমি তোমার পরিবারকেও ছেড়ে চলে যাচ্ছ? তখন সামন্ত বলেন, আমার প্রাণের থেকে কোনো জিনিস প্রিয় নয়। যখন প্রাণই থাকবে না, তখন আত্মীয় স্বজন নিয়ে কি করব? জীবন যদি থাকে তাহলে নতুন সুখ পেয়ে যাব। এটা বলে সে ঘোড়ার উপর উঠে বসে। সে চলেই যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রী ঘোড়ার দড়িটি ধরে ফেলল আর তাকে বললেন, চলে যাওয়ার কোনো দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন। আমি অন্য কারো মাংস নেওয়ার জন্য প্রয়াস করছি। এটা বলে প্রধানমন্ত্রী ওখান থেকে চলে গেলেন। প্রধানমন্ত্রী ওখান থেকে চলে যাওয়ায় সামন্ত শরীরে জীবন ফিরে আসে এবং দুশ্চিন্তা তার মধ্যে থেকেই যায়। আর ঘুম আসছিল না। মুদ্রা নিয়ে প্রধানমন্ত্রী সমস্ত সামন্তের গৃহে যেতে লাগলো আর রাজার জন্য হৃদয়ে 2 টুকরো মাংস চাইল, কিন্তু কেউ রাজি হলো না দিতে। সবাই নিজেদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীকে 5,00,000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি হলো। এইভাবে প্রধানমন্ত্রী একটি রাতের মধ্যেই কোটি টাকার স্বর্ণ মুদ্রা জোগাড় করে নেন আর সকাল হওয়ার আগেই নিজের মহলে চলে যান। পরের দিন সকাল সকাল সকল সামন্তরা রাজসভায় পৌঁছে যান। সবাই জানতে চায় রাজা ভালো আছেন কিনা, কিন্তু কেউ কারো সাথে কথা বলেনি। সকলেই মনে মনে রাজবৈদ্যের খোঁজ করছিল, কেননা তার থেকেই তারা সব খবর পেতে পারে। প্রধানমন্ত্রী সৈনিকদের বলে রেখেছিলেন, যতক্ষণ না রাজা রাজসভায় আসেন, কোনো সামন্তকে রাজসভার বাইরে যেতে না দেওয়ার জন্য। রাজা প্রতিদিনের মতো রাজসভায় আসেন এবং তার নিজের সিংহাসনে বসেন। সকল সামন্ত দেখে রাজা কোনোভাবে অসুস্থ দেখাচ্ছিল না, তার তো কিছুই হয়েছিল না। প্রধানমন্ত্রী তাদের মিথ্যা বলেছিল। সকল সামন্তরা মনে মনে ভাবতে লাগলো, কিন্তু কেউ কাউকে বলছিল না। তখনই প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণ মুদ্রা রেখে দেন। রাজা বলেন, ওই স্বর্ণ মুদ্রা কার জন্য আর কোথা থেকেই বা এলো? প্রধানমন্ত্রী বলেন, 2 টুকরো মাংসের জন্য এত ধনরাশি জোগাড় করেছি, কিন্তু মাংস পাইনি। নিজের প্রাণ বাঁচানোর জন্য সামন্তরা এই মুদ্রা দিয়েছেন। এখন আপনি বিচার করুন মাংস কতটা সস্তা। রাজা সব বুঝে গেলেন। রাজা প্রজাদের অতিরিক্ত পরিশ্রম করার নিদান দিলেন আর রাজা সবজি ভান্ডার থেকে সবজি বার করে প্রজাদের দিলেন। তিনি পুষ্টিকর সবজির জন্য মাঠ প্রস্তুত করেন। তিনি 1 কোটি স্বর্ণ মুদ্রা এই কাজের জন্য বা শ্রমিকদের মঙ্গলের জন্য দিয়ে দেন। এর ফলে এত শাকসবজি হয় যার ফলে শ্রমিকদের মঙ্গল হয়। এইভাবে রাজ্যে খাদ্য সংকট দূর হয়। তো বন্ধুরা, জীবনের মূল্য ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীর মাধ্যমে বোঝাতে চেয়েছেন। যেমন আমাদের জীবন আমাদের কাছে প্রিয়, তেমনি সকল জীবের তাদের নিজের জীবন তাদের কাছে প্রিয়। নিজের হৃদয় দিয়ে জানুন অপরের হৃদয়ের কথা। যদি জীব হত্যা জীবের সংসারের বন্ধন থেকে মুক্ত করার উপায় হয়, তবে অত্যাচারী দ্বারা মানুষ হত্যাকেও মান্যতা দেয়া হয়।
সেও এই কথা বলতে পারে যে সে মানুষকে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্ত করছে। যদি জীবের জীবন বোঝা হতো তাহলে সে তার জীবন বাঁচানোর জন্য সংঘর্ষ করত না, আপনাকে দেখে পালিয়ে যেত না। যে আপনার কাছে অসহায় হয়ে পড়ে তাকে প্রাণ হারাতে হয়। যে জীবকে মেরে আপনি আহার করছেন তাদের তো প্রাণ বাঁচানোর সুযোগই থাকে না। বর্বরতা শুধু সেটি নয় যেখানে মানুষের রক্ত বের হয়, বর্বরতা সেটাও যখন নিজের স্বার্থের জন্য কোনো জীবকে হত্যা করা হয়। আমরা জীবনের শেষ মুহূর্তে সারা জীবনে করা পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের স্বার্থের জন্য যে জীবগুলিকে কাটা হয়েছে তাদের অভিশাপ আমাদের শুধু এই জন্মেই লাগে না, পরের জন্মেও ভোগ করতে হয়। পরমাত্মার থেকে এই কাহিনী শুনে শিকারী জ্ঞানের প্রাপ্তি হয়, আর তিনি বুঝে যান মহানতা জীবন নেয়াতে নেই, মহানতা আছে জীবন দেয়াতে। শিকারী শ্রীকৃষ্ণকে হাত জোর করে নমস্কার করেন আর প্রতিজ্ঞা করেন কখনো কারো ক্ষতি করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।